সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল। ঘোষণার আগে 18 বছর হলেই ভোট দেওয়ার সুযোগ দিতে চায় ইসি। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে। ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে। কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। নির্বাচন যখনই হোক ইসিকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ওমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে আবারও তলব দুদকের। আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় বাড়ল 1 মাস। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অন্য 2 মামলা তদন্তে 2 মাস সময় দিলেন ট্রাইব্যুনাল। 3 দাবিতে রাজপথে এনটিআরসিএ নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। করোনার নতুন ধরনে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও অন্য রোগে আক্রান্তরা। পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের পরামর্শ। ডেঙ্গুতে 24 ঘন্টা একজনের মৃত্যু। সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে ভোটের দিনক্ষণ। আর 2 মাস আগে দেওয়া হবে তফসিল। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কোনো দলের হুকুমে ইসি কাজ করবে না বলেও সাফ জানান তিনি। তফসিলের আগে যাদের বয়স 18 হবে তাদেরকেও ভোটে অন্তর্ভুক্ত করতে চায় ইসি। 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত বছর 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও বিএনপি সহ বিভিন্ন দলের দ্বিমত থাকায় সেখান থেকে সরে আসে সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সবশেষ এপ্রিলে ভোট আয়োজনের ঘোষণা দেয়া হলেও তাতেও আপত্তি জানায় বিএনপি। এর কিছুদিন পরই গত 13 উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে এখনো পৌঁছায়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, নির্বাচন যেদিনই হোক সব প্রস্তুতি ইসির রয়েছে। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। সিইসি বলেন, ভোটে তরুণদের অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। 2026 সালের 2রা জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে আইনে পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন। কারো হুকুমে ইসি কাজ করবে না জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে যথাযথভাবে দায়িত্ব পালনে ইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনের উপর আস্থা আছে বলেও জানান সিইসি। আমাদের উপরে ওনার আস্থা আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যখনই হোক কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ।
ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। এবার ঈদে অস্বস্তিকর কোনো খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, গরু ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি। নারী নির্যাতনের বিষয়টা এই দেশে একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিন ছিল না। সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই ৮-১০ মাসে হয়ে যাবে, হবে না। পরে পরিবেশ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পৌষিন নিয়েও। জানান, বাংলাদেশের নাগরিক হলে প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 জুন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এদিন প্রথম পর্যায়ের আলোচনা শেষ করা হবে, যার মধ্যে থাকছে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও 17 থেকে 19 জুন 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এতেই প্রমাণিত হয় পাচারের অভিযোগের যথার্থতা রয়েছে। তবে পাচারের অর্থ উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে কথা জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে গভর্নর বলেন, টাকা পাচার করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে না। 2009 থেকে 2023 সাল গেল প্রায় 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি টাকা। গেল ডিসেম্বরে শ্বেতপত্রে উঠে আসে এমন তথ্য। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে সায়ান এফ রহমান ও শাহরিয়ার রহমানের 9 কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 17 কোটি পাউন্ডের সম্পদ। গেল মঙ্গলবার থেকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য সফর শেষে রোববার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মামলা হবে। এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর, যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। তবে পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান গভর্নর। এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে। এ সময় দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা প্রসঙ্গে গভর্নর বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতে তোলা হচ্ছে অভিযোগ। এটাকে পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আর লুক ইনটু যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শেষ হয়েছে, কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের কাজ শুরু হবে বলেও জানান গভর্নর। ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করে আবারও চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5টি ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।
রাজধানীর গুলশান ২-এর ১১ নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। সংস্থাটি বলছে টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছে। এমন প্রেক্ষাপটে ঢাকায় টিউলিপের ৫টি ঠিকানায় নতুন করে ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি, ডাক যোগাযোগ এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি রেখে আসবে। তিনি বাংলাদেশের নাগরিক, আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সঠিক নয়। বাংলাদেশের নাগরিক হয়ে আছেন এবং সেই হিসাবেই তার এখানে বাংলাদেশে তার যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলোতে পত্র প্রেরণ করা হয়েছে। যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। কোনো অভিযোগ যদি ৮০ বা তদূর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। অনুসন্ধান চলাকালে নাসের রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ১ মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন ১৪ জুলাই। এছাড়া এই মামলার ৪ আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। আর গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা এবং যাত্রাবাড়ের শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেন ট্রাইব্যুনাল। ঈদের ছুটি শেষে রোববার প্রথম কার্যদিবসেই জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় এএসআই আমির হোসেন সহ ৪ জনকে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ১ মাসের সময় চাওয়া হয়। এ সময় আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া ৪ আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিকে জুলাই আন্দোলনে হত্যা মামলায় ঢাকার সিজেএম আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ধরনের সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্তরা। হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন ও ডেঙ্গুতে ১ জন মারা গেছেন। মনির হোসেনের রিপোর্ট। হঠাৎ আবারও করোনার চোখরাঙানিতে বাড়ছে আতঙ্ক। জনসমাগম স্থলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন এখনও ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও করোনার নতুন ধরনে ঝুঁকিতে আছেন বয়স্ক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। ভর্তি আছেন ১৪ জন রোগী, যাদের বেশিরভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। সো স্টিল ইট ইজ অ্যাপ্লিকেবল যে যারা কোমরবিড, অন্যান্য রোগে আক্রান্ত, তাদের কিন্তু এই রোগটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তাদের। যারা ঝুঁকিপূর্ণ বয়সের, ৬০ বছরের বেশি বয়স হয়ে গেছে, যারা আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাতে ভুগছে, ক্যান্সার আছে, কিডনি সমস্যা আছে, তাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে। তারা যে বাইরে গেলে যেন মাস্কটা পরে। টেস্ট করে আগে কনফার্ম হতে হবে যে আসলে আমরা এই নতুন সাব ভেরিয়েন্টে আক্রান্ত কিনা। যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ৫৮ জেলায়। বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে আনুষ্ঠানিক অনুশীলন বাংলাদেশের। জ্বরের কারণে বিশ্রামে মিরাজ, সাম্প্রতিক ব্যর্থতা ঘুচিয়ে জয়ের শুরু লক্ষ্য।
3 দফা দাবিতে সচিবালয়মুখী শিক্ষক নিবন্ধনকারীদের মিছিলে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় দুপক্ষের 15 জন আহত হয়েছেন। পরে সচিবালয়ে ঢুকে দাবি দাওয়া নিয়ে আলোচনা করে আন্দোলনকারীরা বেরিয়ে এসে তারা জানান সমাধান হয়নি, আন্দোলন চলবে। আসার পরে পুলিশ আমাদেরকে গুলি করছে। এই আমলিকের ফেসিবাদী পুলিশ আমাদেরকে গুলি করেছে। বয়সের ব্যাগ দিয়ে একটি করার জন্য আমরা আমাদের সুযোগ চাই। সচিবালয়তে আমরা আসলে যেতেও দিতে পারি না, ওখানে তো 144 জারি করা আছে। সাউন্ড গ্রেনেড মারার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে সাউন্ড গ্রেনেডের কারণে কিছু হয়তো বা ছোটখাটো 2 জনের পায়ে টায়ে লাগছে, আহত হয়েছে। পরে দাবির দাওয়া নিয়ে কথা বলতে সচিবালয়ে ঢোকেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। 1 ঘন্টা পর বেরিয়ে তারা জানান আলোচনা ফলপ্রসূ হয়নি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। আপনারা যা আন্দোলন করেন আমাদের কিছু করতে পারবো না। তখন আমরা বলছি স্যার আমাদের যদি এই দাবি দেওয়ার যদি না মানেন, এটা আমাদের রক্তের উপরে দিয়ে আগামীকাল আপনারা গণবিজ্ঞপ্তি দিবেন। একই দিনে একই দাবিতে 1 থেকে 12তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীরাও অবস্থান কর্মসূচি পালন করে প্রেস ক্লাবে। 17তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে অন্তত একবার আবেদন করার সুযোগ, 17তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখা এবং আইন মন্ত্রণালয় ও এনটিআরসি এর সুপারিশ অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি আন্দোলনকারীদের। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5টা 10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 79 বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মোস্তফা মহসিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাপি ঋণ আরও বেড়ে 4,20,334 কোটি টাকা হয়েছে। মোট ঋণের যা 24.13%। বিকেলে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। গত ডিসেম্বরের শেষে এই ঋণের পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা। মোট ঋণের যা ছিল 20.20%। হিসেব বলছে 3 মাসে খেলাপি ঋণ 74,570 কোটি 8 লাখ টাকা বেড়েছে। দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী সরকারের নেয়া নানা উদ্যোগের মধ্যেই খেলাপি ঋণের এমন বেহাল দশা তুলে ধরল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ পরিসংখ্যান গত মার্চ পর্যন্ত দেশে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,992 কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত এর পরিমাণ ছিল 17,11,402 কোটি টাকা। খেলার খবর, 2 ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে শ্রীলঙ্কায় আজ প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। 2 দিন আগে পৌঁছালেও টানা বৃষ্টির কারণে মাঠে নামা হয়নি শান্ত বাহিনীর। শ্রীলঙ্কার গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল। তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। দেখুন, যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন অন্য কোনো কিছুই মনে থাকে না। তারা সবাই একটা দল হয়ে খেলে। শান্তর অধিনায়কত্ব নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে। ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। 2 দিন আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখলেও এদিন প্রথমবার অনুশীলনের সুযোগ পেল শান্ত বাহিনী, যেখানে উইকেটের বিবেচনায় কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছে স্পিন বিভাগে। শান্ত, মমিনুলদেরকেও দেখা গেছে হাত ঘুরাতে। সাম্প্রতিক ব্যর্থতার সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে যে তৈরি জটিলতা, সেগুলো পেছনে ফেলে গলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেওয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক ইসিকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে ফের তলব দুদকের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।